দর্শক, এবার আমরা শুরু করছি আমাদের কাব্য সাহিত্য পর্ব। এই পর্বে আমরা কবিতা নিয়ে আলোচনা শুনব। কবিতা লিখতে গিয়ে কবিদের আসলে কেমন লাগে, তারা কি ভাবে, সেই আলোচনাগুলো আমরা শুনব। খুব আনন্দের সঙ্গে জানাই, আমাদের এই পর্বে সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন টরন্টো শহরের স্বনামধন্য কবি এবং উপস্থাপক এবং আবৃত্তিকার শেখর ই গোমেজ। ইংরেজি সাহিত্যের মানুষ শেখর ই গোমেজ লেখালেখির জগতে আছেন দীর্ঘদিন ধরে। তার বেশিরভাগ লেখা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে 2016 সালে। তিনি একজন প্রথিতযশা কাব্য বিশ্লেষক। শেখর গোমেজের সাথে যুক্ত থাকছেন ভ্যাঙ্কুভার থেকে আগত নন্দিত সাহিত্যিক শাহানা আক্তার মহুয়া। শাহানা আক্তার মহুয়া কবিতায় মৌলিক অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে পশ্চিমবঙ্গ থেকে লাভ করেছেন যতীন্দ্রমোহন বাগচি সম্মাননা পদক। তিনি লেখালেখির জগতে আছেন প্রায় 3 দশক। তার 5টি কাব্যগ্রন্থ এবং 4টি অনুবাদ গ্রন্থ রয়েছে। তার সম্পাদনায় প্রকাশিত হয় পত্রিকা ছান্দস। আমাদের সাথে রয়েছেন টরন্টোর কবি কাজী হেলাল। কাজী হেলাল একাধারে কবি, আবৃত্তিকার, অভিনেতা, নাট্যকর্মী এবং একজন সংগঠক। কাজী হেলাল লেখালেখি শুরু করেন কিশোরবেলা থেকে। তার কবিতার বিষয়বস্তু মূলত সুবিধা বঞ্চিত মানুষের সময়, রাজনীতি, প্রেম, প্রকৃতি, আধ্যাত্মবাদ এবং ইতিহাস। এবছর প্রকাশিত তার কাব্যগ্রন্থে 17 পৃষ্ঠা ব্যাপী একটি দীর্ঘ কবিতা তিনি লিখেছেন। তার কাব্যগ্রন্থের সংখ্যা মোট 3টি। এছাড়াও আমাদের সাথে রয়েছেন মন্ট্রিয়ল থেকে আগত বরেণ্য চিত্রশিল্পী ও কবি রাকিব হাসান। 80-র দশকে লেখালেখির জগতে আসেন রাকিব হাসান। 1991 সালে চিত্রকলার জন্য ভালোবাসা থাকার কারণে তিনি পাড়ি জমান কেনিয়ায়। সেখানে তিনি চিত্রকলার উপর অনেক অভিজ্ঞতা অর্জন করেন। রাকিব হাসান মূলত তার ছবি ও কবিতার যুগলবন্দির কম্পোজিশনে তার চিন্তার প্রকাশ ঘটিয়ে থাকেন। এছাড়া রয়েছে আমাদের সাথে অটোয়া থেকে আগত কবি সুলতানা শিরিন সাজি। সুলতানা শিরিন সাজি একজন কবি, আবৃত্তিকার, সঙ্গীত শিল্পী এবং সঞ্চালক। তিনি নিয়মিত পত্রপত্রিকায় লেখালেখি করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 7টি। আমি আলোচকবৃন্দকে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দর্শক, আমরা করতালির মাধ্যমে আমাদের আলোচকবৃন্দকে অভিনন্দন জানাতে পারি। কাব্য সাহিত্য নিয়ে আলোচনা। এই পর্বে আমরা পেয়েছি কয়েকজন নন্দিত কবিকে আমাদের মাঝে। আপনারা আসন গ্রহণ করুন প্লিজ। আমাদের ইকবাল ভাই যা বলছিলেন যে আমরা সবাই আসলে খুব ভারাক্রান্ত। আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা বুকের রক্ত ঢেলে দিচ্ছে আমাদের দেশে। আমরা যারা প্রবাসে আছি, যারা বাইরে থাকি, তারা বিষয়টা কিভাবে দেখছি, কিভাবে আমরা উপলব্ধি করছি বাংলাদেশের পরিস্থিতি, আমরা সবাই জানি। আমরা সবাই আসলে খুব ভারাক্রান্ত। তার মধ্যেও এই অনুষ্ঠানটি আমরা করছি কারণ অনুষ্ঠানটির পরিকল্পনা অনেক আগেই হয়েছিল, সেই জন্য। তো আমি আসলে মানসিকভাবে এত এলোমেলো আছি যে আমি জানি না ঠিকভাবে কথা বলতে পারবো কিনা। যাবো যেটা লিখে এনেছি আমি সেই থেকে একটু পড়ব। আমি শুরু করছি একটি কবিতা দিয়ে, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা শুধু কবিতার জন্য। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধ্যেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য আপদর মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত,
শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। কবিতার অন্তর্গূঢ় সত্য ও সৌন্দর্যকে উপলব্ধি করে যারা কবিতার কাছে নিজেকে সমর্পণ করে, তারাই কবিতার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো এত কিছু করতে পারে, এমনকি অমরত্বকে তাচ্ছিল্য করতে পারে। আমার বিশ্বাস প্রতিটি কবির ভিতরে এই উপলব্ধি, এই অনুভব অনির্বাণ শিখা হয়ে জলে বলি তাদের কলম থেকে বিচ্ছুরিত হয় কবিতার আলো। কবিতার এই আলো ছড়ানো কয়েকজনকে নিয়ে আমাদের আজকের এই কাব্য আলাপন বা কাব্য আড্ডা। আমাদের সাথে রয়েছেন কবি রাকিব হাসান, তিনি একাধারে একজন চিত্রশিল্পী এবং কবি। তাদের বিস্তারিত পরিচয় আপনারা জেনেছেন, শুধু আমি নামগুলো বলছি। রয়েছেন কবি শাহানা আক্তার মহুয়া, কবি মুস্তফা হক আমাদের মাঝে উপস্থিত নেই, ওনার থাকার কথা ছিল। কবি সুলতানা শিরিন সাজি এবং কবি কাজী হেলা। আপনাদের সবাইকে এই কাব্য আড্ডায় স্বাগতম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একজন কবি কেন কবিতা লেখেন, এই প্রশ্নের কি কোনো সরল রৈখিক জবাব আছে? আমার তো মনে হয় নেই। তবে বলতে পারি একজন কবি তার চারপাশের বস্তু জগতে ঘটে যাওয়া ঘটনায় আলোড়িত, আন্দোলিত হয়ে কবিতা লিখেন, নান্দনিক কথামালা ফুটিয়ে তোলেন প্রতিটি পংক্তি। সেই ঘটনা হতে পারে প্রাকৃতিক, সেই ঘটনা হতে পারে মানবিক বা মানবিক সম্পর্ক বিষয়ক, সেই কবিতা হতে পারে রাজনৈতিক, হতে পারে বৈপ্লবিক, হতে পারে সামাজিক, হতে পারে বৈশ্বিক, আবার হতে পারে বিষয়হীন। বিষয়হীনতাও যে কবিতার বিষয় হতে পারে, কবি উৎপল কুমার বসু তা দেখিয়ে গেছেন। যারা উৎপল কুমার বসুর কবিতা পড়েছেন তারা আশা করি জানেন। তো এইরকম অনেক কিছুই বলা যেতে পারে যে এই কারণগুলোর জন্যই একজন কবি কবিতা লিখেন। আজ আমরা যেহেতু এই কাব্য আড্ডায় কয়েকজন কবিকে পেয়েছি, তাই আমার প্রশ্ন তাদের সবার কাছে প্রথমে একটি কমন প্রশ্ন, কেন কেন কবিতা লিখে? প্রথমে কাজী হেলা। ধন্যবাদ শেখর ইমামের। আমি কিছু বলবার আগে সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমরা যে ব্যথিত, আমরা শোকাহত, আমরা সত্যি জানি না যে কি করে এই ছোট ছোট বাচ্চাদের উপর বন্দুক চালানো সম্ভব, সেটি আমাদের ছোট্ট গতিতে আসে না। আমরা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবার আপনার প্রশ্নে আসছি যে কেন কবিতা লিখি আমরা। এটি সত্যি খুব কঠিন প্রশ্ন, কারণ কবিতা যে কিভাবে কখন এসে ভর করে আর কেন লিখি এটা বলা খুব কঠিন। কবিতা কখনো কখনো সামনে করে একটা বিষয়বস্তু এসে গেলে সেখান থেকে কবিতা আসতে পারে এবং মনের তাগিদে সেটা আসে। বাংলাদেশে যে সাম্প্রতিক ঘটনা ঘটছে তার উপর প্রচুর কবিতা লেখা হচ্ছে। কেন হচ্ছে? কিন্তু এই ঘটনাগুলো মানুষকে আন্দোলিত করছে। আমার ভিতরে যেভাবে কাজ করে প্রকৃতি, প্রেম সব কিছু এসে ভর করে আমার উপর, কখনো কখনো, আবার কখনো একেবারেই শূন্য, কিছুই আসে না। আমি মূলত যেগুলো ভালোবাসি সেগুলো ইতিহাস বিষয়ক অনেক কবিতা লিখেছি।
যখন আমি মনে করি যে আমার ভেতরে এগুলো নাড়া দিচ্ছে, তখন আমি কবিতা লিখি এবং সেইভাবেই আমি সামনে এগিয়ে যাই। ধন্যবাদ। হ্যাঁ, একই প্রশ্ন আমাদের এক ভাইয়ের কাছেও। আমরা ছোট্ট করে জবাব দেবো, কেন কবিতা লিখি আমরা? ধন্যবাদ আপনাকে। আসলে অনেকক্ষণ ধরে সামনে বসেছিলাম, রুমটা বেশ প্রচন্ড গরম। এই গরমের ভিতরে আমার বসে বসে মনে হয়েছিল যে একে তো গরম বলাই যেতে পারে, অসহ্য গরম। কিন্তু এই সাহিত্য অনুষ্ঠানের এই যে আবহ এবং আনন্দ, সেও উপভোগ করছিলাম। সেই উপভোগের মাঝেই হঠাৎ মনে হয়েছিল যে আসলে অসহ্য গরম নয়, এ হচ্ছে উপভোগের উষ্ণতা। এজন্যই কবিতা লিখতে হয় যে এই যে উপভোগের অসহ্য গরমকে আমরা উপভোগের উষ্ণতা বলতে পারি। এই আনন্দ, এই বোধ এভাবে প্রকাশ করাকেই আমরা মনে করি যে এটা কবিতায় কেবল সম্ভব, একটা প্যারাগ্রাফে সম্ভব না, গদ্যে সম্ভব না। তো আমরা যখন একটা বিষয়ে পরিষ্কার করতে চাই, তখন আমরা তাকে বলি যে একটা প্যারাগ্রাফে লিখলাম, কিন্তু কবিতাটা আসলে তা না। কবিতা চিন্তার ভিতরে অন্য একটা জগৎ সৃষ্টি করে, তাকে আমরা অন্যভাবে দেখি, অন্যভাবে প্রকাশ করি, যেটা সচরাচর আমরা সবাই করি না, কেউ কেউ করি। এবং যে কারণেই হয়তো আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাশ বলে গেছেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। ধন্যবাদ। ধন্যবাদ রাকিব হাসান। খুব সংক্ষেপে হলো, খুব বুঝিয়ে সুন্দর করে বললেন। এবার যাচ্ছে আমি শাহানা আক্তার মোবার কাছে। রক্তে যখন প্রতিবাদের দামামা পাচ্ছে, যখন আমাদের মনের আকাশে জমে আছে উদ্বেগের মেঘ, যখন আমাদের প্রত্যেকের ভেতরে অবরুদ্ধ একটা কান্নার বাষ্প জমে আছে, আমাদের সন্তানদের বুক ফুটো করে দিচ্ছে ঘাতকের বুলেট, এইরকম একটা সময়ে আজকে আমরা একত্রিত হয়েছি শব্দের, কবিতার, সাহিত্যের ছায়াতলে। আমি এসেছি ভ্যাঙ্কুভার থেকে। প্রথমে ভেবেছিলাম এখানে আসতে পারবো কিনা বা অনুষ্ঠানটা হবে কিনা আমি জেনে নিই। তারপরে ভাবলাম যে এই মঞ্চ, আজকের এই মঞ্চটা হতে পারে আমাদের নিজেদের প্রকাশ করার মঞ্চ। আপনি জিজ্ঞেস করেছেন আমরা কেন কবিতা লিখি। আসলে আমরা কবিতা লিখি না, আমাদের ভেতর থেকে কেউ কবিতা লিখিয়ে নেয়। বিশেষ করে আমি অনেক সময় ইচ্ছে করেছি কবিতা লিখব, সেই সময় আমার ভেতরে কোনো শব্দ আসে না, আমি কিছু সৃষ্টি করতে পারি না। আমাকে অপেক্ষা করতে হয় সেই সময়ের জন্য যখন আমার ভেতরে শব্দেরা তৈরি হবে। কবিতা বা শব্দগুলো আপনা থেকে আমাকে দিয়ে লিখিয়ে নেয়। এজন্য অনেক কিছু ঘটে যায়, আমি আসলে সেই সময় একেবারে পুরোপুরি সাদা কাগজের মতো থাকে, আমি কিচ্ছু লিখে উঠতে পারি না। আবার কখনো কখনো দেখা যায় যে অলৌকিক কোনো কিছুর মতো শব্দেরা এসে জমা হয়, এভাবে কবিতার সৃষ্টি হয়। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এবার যাচ্ছি কবি সুলতানা শিরিন শাহীর কাছে। একই প্রশ্ন, কেন কবিতা লিখি? ধন্যবাদ। আজকে সকালে যখন বাসে চড়ে রওনা দিলাম, তো আসলে নিজেকে কেমন যেন লাগছিল, আসলে যে কেন যাচ্ছি। আমি আসছিলাম আসলে ওই লোকটা ছিলই, অনেক পুরো কানাডার বাঙালি লেখকদের সাথে দেখা হওয়া। আর এই যে মহুয়া বললেন যে একটা প্ল্যাটফর্ম, একটা মাইক্রোফোন, যে একটু নিজেকে বলা, এই যে ভিতরে জমাখানো একটা অনুভূতি, এটা একটু বের করি। কারণ আমরা কেউ ভালো নেই, আমাদের সন্তানেরা ভালো নেই, আমাদের ভালো থাকা হচ্ছে না। আর পুরো পথটা জুড়ে যখনই একটা পথ যখন যাই না,
যে কোনো পথ আমাকে নিয়ে যায় সেই বাংলাদেশেই। আমরা যেখানে পথ থাকি সেই পথটা একটা শেষ মনে হয় যখন আজকে বাসের স্টপেজে নেমে আমি গাড়ি করে এক ভাই নিয়ে আসছি বলছিলাম ভাই, তো আমার মনে হচ্ছিল এটা আমার লালুনিতে একটা রাস্তা, সেটা হচ্ছে এসম্যান, হ্যাঁ, গাছপালা দিয়ে এরকম। তো যখন ওই পথটা আমার সেই বাংলাদেশে নিয়ে যায়, যখন মানুষের কাছে যাই সেই মানুষগুলো সব বাংলাদেশের মানুষের হোক, আমাদের দুঃখগুলো সব এক হয়ে যায়, তখন মনে হয় কি সাহস হয়। এই যে এত মন খারাপ না, এই মন খারাপটাও মনে হয় যে এই সম্মিলিত হলে যে আমরা সবাই মিলেই তো কিছু করা যাবে, কিছু হবে। এবং যেখানেই থাকি কবিতার মাধ্যমে, লেখার মাধ্যমে, কথার মাধ্যমে, একটা লাইনের মাধ্যমে, একটা শব্দের মাধ্যমে নিশ্চয়ই হবে। আর এখন না কয়েকদিন ধরে মনে হচ্ছে কোনো লেখা তো আসেই না, আসবেও না, সারা কাগজ হয়ে গেছে। কাউকে মনে হচ্ছিল না মহুয়া ঠিক আসবে, মহুয়া টিকিট কাটা, এজন্য হলে অনুষ্ঠানটা হতে হবে, কারণ অনুষ্ঠানটা বন্ধ করা যাবে না। অনেকেই বলবে কেন এই উৎসব, কেন এই আয়োজন? এটা কোনো উৎসব না, এটা কোনো আয়োজন না, এটা একসাথে হওয়া, মানুষের কাছে মানুষের যাওয়া, ভালোবাসার কাছে যাওয়া। আমরা ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে সুন্দর করব। ভালোবাসার কোনো সাবস্টিটিউট নেই, ভালোবাসা শব্দ ছাড়া কোনো কিছু ঠিক হবে না। আমাদের ভালোবাসতে হবে, ভালোবাসতেই হবে, তাহলেই সব সম্ভব হবে। আর কবিতার কথা বলছেন, ওই যে সাইদের মা বলেছেন রংপুরের ভাষায়, মোর সাওয়াত তুই চাকরি না দিলু না দিলু মারি ফেলার মুখে নেই। এটাই তো কবিতা, এর চেয়ে বড় কবিতা আর কি করে হতে পারে বলেন? এই জন্যই কবিতা লিখতে হয় কখনো কখনো আমাদের। ধন্যবাদ। আমরা আসলে আজকে খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছি কথায় কথায় আমাদের দেশের এই পরিস্থিতির কারণে। আমরা কেন কবিতা লিখি? এই যে বললেন আপনি যে পরিবেশ পরিস্থিতি আমাদেরকে অনেক সময় বাধ্য করে কবিতা লিখতে, আবার কবিতা অনেক সময় শূন্যতা থেকেও সৃষ্টি হয়। কবি রাহুল কায়স্থ একবার বলেছিলেন যে কবিতার শুরু শূন্যতা থেকে এবং শেষ অর্থহীনতায়। তার এই কথা, শেষের এই লাইনটি আমি মানি না যে অর্থহীনতায় শেষ হয় কবিতা। হ্যাঁ, কবিতা শূন্যতা থেকে শুরু হতে পারে, সব কিছুই শূন্য থেকে শুরু হয়, কবিতা কেন হবে না? তো সে যাই হোক, আমি একটু এলোমেলো আছি আজকে, আমাকে একটু ক্ষমা করবেন। গুছিয়ে আমি হয়তো কিছু করতে পারবো না আজকে। তো আমি ভিন্ন ভিন্ন প্রশ্ন করব আপনাদের সবাইকে। যেমন আমি প্রথমে রাকিব হাসানকে যে প্রশ্নটা করতে চাই তা হচ্ছে যে আপনার দুটি সত্তা, একটি হচ্ছে শিল্প সত্তা, শিল্পীর সত্তা, আরেকটি হচ্ছে কবির সত্তা। তো এই দুটি সত্তাকে আপনি কি একে অন্যের পরিপূরক হিসেবে দেখেন? ধন্যবাদ আপনাকে শেখর। আমি বলার আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে আজকে এই অনুষ্ঠানে কি আমরা কবিতা পড়ব? হ্যাঁ, অবশ্যই। আমি কিছুটা অংশ হলেও আমরা শুনবো আপনাদের কাছ থেকে কবিতা। আমি বলছি যে কেন, হ্যাঁ, আমি মূলত ছবি আঁকি। আমি শুরু করেছিলাম আমার সৃষ্টি সুতার জগৎ কবিতা দিয়ে। সে অনেক আগে, সেই 80-81 সালের দিকে যখন আমার কবিতা লেখা শুরু, তখন আমি ভেবেছিলাম সারা জীবন কবিতাই লিখবে, এর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। সেই কবিতা লিখতে লিখতে সাংবাদিকতা জগতে ঝুঁকে যাই। এমনকি আমার সৌভাগ্য হয়েছিল ওই শামসুর রহমানের সাথে একই পত্রিকা অফিসে তার সঙ্গে কাজ করার। তো এত কাছ থেকে রহমান থেকে দেখেছি যে কবিতার জগৎ যে ওইটা থেকে আমি আলাদা হবে এটা কখনো চিন্তা করতে পারিনি। কিন্তু হঠাৎ করে আঁকি বুকি করতে গিয়ে হঠাৎ করে নতুন কলম কিনতাম, সেগুলি দিয়ে আঁকা ঝুঁকি করতাম। করতে করতে হঠাৎ করে ভাবলাম যে আমি বইয়ের কভার করবো। একদিন কবি আনোয়ার আহমেদ আমাকে বললেন যে আমার বইয়ের কভার করে দাও, এবং উনি আমাকে 1000 তখন টাকাও দিলেন।
ওই যে উৎসাহ আমি পেয়েছিলাম, তারপর থেকে আমার ভিতরে হঠাৎ করে একটা চেতনা জন্ম হলো, সেটা হচ্ছে আমি ছবি আঁকতে চাই। তখন আমার প্রায় ইউনিভার্সিটি শেষ, ওই সময় আর্ট কলেজে আর ভর্তি হওয়া সম্ভব ছিল না বাংলাদেশে। আমি কেনিয়াতে চলে যাই, কেনিয়াতে গিয়ে আমি আর্টের উপরে পড়াশোনা করি এবং প্রায় 10 বছর আমি ওখানে আর্টের উপরে কাজ করেছি। খুব দ্রুতই বললাম ঘটনাগুলো, সব সময় স্বল্পতার কারণে। কিন্তু এই যে আমার 10টি বছর আমি ছবি আঁকলাম, সেখানে কিন্তু আমার সাথে কবিতা ছিল, সব সময় কবিতা ছিল। কিভাবে? একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরুন আমি একটি নারী ফিগার আঁকছি, রং এবং রেখায় ক্যানভাসের উপরে তাকে যেভাবে আমি পোর্ট্রে করছি, দৃশ্যায়নটা দিচ্ছি, কবিতা কিন্তু সেরকম নয়। কবিতা অন্য একটা চরিত্র। কবিতায় যখন আমি সেই নারী ফিগার এবং সেই রং কিংবা সেই দৃশ্যমানতা আনতে যাই, তখন কিন্তু আমি অন্য জগতে চলে যাই। আমি যে পথে ছবিতে হেঁটেছিলাম, কবিতায় কিন্তু আমি ওই পথে হাঁটছি না, আমি অন্য পথে হাঁটছি। এবং এই যে শিল্পের ভিন্নতা, এই ভিন্নতা যখন আমি উপলব্ধি করি, তখন আমি আবার কবিতা লেখা শুরু করি, ছবির সঙ্গে আমার কবিতা। আমি আর কাউকে বাদ দিইনি। এবং একসময় ঢাকায় একটি কাগজে আমার ইন্টারভিউতে বলেছিলাম যে কবিতা মাঝে মাঝে আমার কাছে বেড়াতে আসে, কিন্তু পরে একটা সময় দেখলাম যে বেড়াতে আসে না, কবিতা আমার সঙ্গে থেকে গেছে। এবং ছবি এবং কবিতা এই দুই চরিত্রটা ভিন্ন, যে কারণে আমি যখনই কোনো কবিতা দেখি ভাবি যে এটা দিয়ে ছবি করবো কিনা, আবার যখনই কোনো ছবি আমি ভাবি এখান থেকে কিছু কবিতা আসতে পারে কিনা। হয় প্রায় ছবির ভিতর থেকে আমি একটা কবিতা নিয়ে আসি, আবার কোনো কোনো কবিতা থেকে আমি ছবি লিখে ফেলি। তো এভাবে বিষয়গুলি কাজ করে। আমার মনে হয় আপনি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সময় 8:15 পর্যন্ত আছে এবং যথেষ্ট সময় আপনারা অবশ্যই কবিতা পড়ার সুযোগ পাবেন। আমি এই মুহূর্তে কেন বলি না, রাকিব ভাই আপনি একটা কবিতা যদি আমাদের শোনান। আমি নিশ্চয়ই আমি একটি ছোট্ট কবিতা পড়বো, কিন্তু কবিতাটা দাঁড়িয়ে পড়বো। আমরা অনেকের কাছেই শুনেছি আমাদের বাংলাদেশে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাবলীর বিবরণ, দুঃখজনক অনুভূতি সবই আমরা জেনেছি, দেখেছি এবং এখনো আমরা ভাবছি যে কেন এমনটা হলো। তো গতকালই আমি কবিতাটা লিখেছি, সেই কবিতাটাই আপনাদের সামনে পড়ব। কবিতাটির নাম বাংলাদেশ কেঁদে ওঠে। আমরা সম্পর্কটা ভেঙে ফেলেছি, আবার কোনোদিন আর তেমন হাত ধরে হাঁটব কি? আমরা আকাশের একেবারে বিচ্ছিন্ন পূর্ব ও পশ্চিম, আমরা জমিনে আলাদা ডান এবং বাম। দেখো রাত্রি কেমন ভেসে আছে, নতুন নিঃশ্বাসে বাংলা ভাষায় শেয়াল রাখে। আমাদের প্রতিটি স্বর আজ অসমাপ্ত, অন্ধগতিতে নতুন মিছিলগুলি বোবা হয়ে যায়। আমরা প্রিয় রাজধানী ভেঙে ফেলেছি। বাতাসে রক্তের শীষ, মেঘে আগুন পোড়াচ্ছে। মুখোমুখি প্রার্থনায় অপর শব্দ ঘৃণায় কাঁপে। এই দেশে আছে মায়েরা আঁচল বিলুপ্ত করা পোশাকের রাজনীতি। মাটির ফাটলে পড়ে পাণ্ডুর হয় আমার দুঃখ স্বদেশ। আমাদের নতুন তরুণীর স্বপ্ন মিছিলের মন নর্দমার অন্ধকারে ঠেলে দিয়ে ভেঙেছে তার দেশপ্রেম। কত সহজে দেশ ভাঙি, দেশটা ভেঙে যায় এত সহজে। ভূখণ্ড জুড়ে নামে বিষের বিশ্বাস, আমরা আর এক হব না, সাহস ভেঙে ফেলেছি। একে অন্যের নাম ধরে ডাকার স্বর ছিঁড়ে গেছে। বাংলাদেশ কেঁদে ওঠে, বাংলাদেশ কেঁদে ওঠে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ রাকিব হাসান। মর্মস্পর্শী একটি কবিতা, আবেগ তাড়িত হচ্ছে। আমি এবার চলে যাচ্ছি শাহানাত মহুয়ার কাছে। কবিতা লেখার প্রেরণা বা তাগিদ যাই বলি না কেন, তা আপনি পেয়েছেন কার কাছ থেকে বা কোথা থেকে, কেমন করে? আপনার
প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি শিল্পী রাকিব হাসানকে ধন্যবাদ দিই। আমি যে ছান্দস নামে একটা ছোট কাগজ, সাহিত্যের ছোট কাগজ সম্পাদনা করি, উনি চমৎকার একটা প্রচ্ছদ করে দিয়েছিলেন আমাকে আমার কাগজটার জন্য। আজকে সবার সামনে আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রাকিব ভাই, সত্যি আমি কৃতজ্ঞ। চমৎকার একটা প্রচ্ছদ উনি করে দিয়েছিলেন। কবিতা লেখার অনুপ্রেরণার কথা জানতে চেয়েছেন। আমি ছোটবেলা, হয়তো অনেকে জানেন যে আমার বড় ভাই জাকির তালুকদার, তিনি কথা সাহিত্যিক। আর আমার বাড়িতে ছোটবেলা থেকেই লাইব্রেরি ছিল। ছোটবেলা থেকে আমাদের বাসায় অনেক সাহিত্যের কাগজ আসতো। আমার দাদি, তিনি পড়ুয়া ছিলেন। প্রত্যেকের বাড়িতে আসলে সবাই মোটামুটি পড়ুয়াই ছিলেন। আমি প্রথমে আমার দাদির কাছ থেকে, যখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন আমার পাঠ্য বইয়ে যে একটা কবিতা ছিল, কবি বন্দে আলী মিয়ার পাখি নিয়ে একটা কবিতা ছিল। তো সেটা পড়ার পরে আমার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হলো এবং আমি মোটামুটি কাছাকাছি একটা কবিতা লিখে ফেললাম। আমার দাদিকে দেখালাম। দাদি আমার কবিতার প্রথম পাঠক ছিলেন। উনি সেই ক্লাস 4-এ পড়া আমার কবিতা আমাকে আবৃত্তি করতে বললেন। আমি করলাম, করার পরে উনি প্রচণ্ড খুশি হলেন, বললেন যে হ্যাঁ বহু, তুই তো ভালোই লিখলি। তারপরে উনি হামান দিস্তায় গুঁড়ো করে পান খেতেন। তো সেদিন উনি আমাকে খুশি হয়ে পান খাওয়ালেন। তো প্রথম অনুপ্রেরণা আমি পেয়েছিলাম আমার দাদির কাছ থেকে। তারপরে আমার ভাইয়া, উনি সবসময় অনেক অনুপ্রেরণা দিয়েছেন এবং এখনও আমাকে অনেক বকাঝকা করেন, কারণ আমি সংগঠক হিসেবেও অনেকগুলো সংগঠনের সাথে জড়িত আছি যেখানে কাজের সময় চলে যায়। তো ভাইয়া সবসময় বলেন যে তোর লেখার, বিশেষ করে কবিতার জন্য তোর যে ভালোবাসা আছে সেটাকে মরে যেতে দিস না, সবসময় লেখার চেষ্টা করিস। আমি অনুপ্রেরণা আসলে সেখান থেকে পেয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা তাহলে আপনার একটি কবিতা শুনি, আপনার স্বকণ্ঠে। আজকে আমাদের সত্যিকার অর্থে কারোরই মন সেভাবে ভালো নেই। তো আমি যে কবিতাটি পড়ব সেটিও হয়তো অনেকটা বিষাদ মাখা। আমার কবিতার নাম থাকা না থাকা। আমাদের আর কিছু নেই, শুধুমাত্র আমরা ছাড়া। এই লোকালয়, গুণপথ, কোমলপন্থী জীবনের ঘ্রাণ, আকাশের সামিয়ানা ফুটো করে দুয়াকোনা শিশিরের মতো দীর্ঘশ্বাস ছাড়া খুব বেশি কিছু নেই আমাদের। টুকরো টুকরো বাসন্তী ভালো লাগা, খঞ্জনার চাপল্যের মতো খুনসুটি, আর সব কিছু ছাড়িয়ে দাঁড়িয়ে থাকে ম্যানগ্রোভ আশা। আমাদের মাঝে অনেক সুর আর ছন্দ এবং অনেক কণ্ঠের উপস্থিতি ছাড়া আর কিছু নেই। ধন্যবাদ। অনেক অনেক সুন্দর একটি কবিতা, ছোট হলেও অনেক বোধের, অনেক ভাবের প্রকাশ কবিতা। এবার আমি যাচ্ছি সুলতানা শিরিন সাজির কাছে। প্রশ্ন নয়, ঠিক এটি কোনো প্রশ্ন নয়, আমার একটি বক্তব্য। আর তা হচ্ছে যে এখনকার কিছু কবিদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায়, যে প্রবণতা তাদের কবিতায় ফুটে উঠে, অকারণ দুর্বোধ্যতা। আমার কাছে কখনো কখনো মনে হয় পাঠককে একটা বিভ্রান্তির ধূম্রজালে ফেলা, অথবা পাঠককে কিছুটা নাজেহাল করা। আমি নাজেহাল শব্দটাই ব্যবহার করব। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি? না, এখনকার কবিদের সেই দুর্বোধ্য কবিতা নিয়ে আমি জানি না, আসলে আমি বলতে পারবো না। কারণ যেটা সহজ, যেটা সরল, যেটা আমার মধ্যে ছিল সেটাই আমি পড়ি এবং সেভাবে লেখার চেষ্টা করি। আমি কোনো কঠিন শব্দ জানি না, ডিকশনারি থেকে আমি কোনো শব্দ বের করতে পারি না। যা জীবনে ঘটে, যা দেখি সেটাই কবিতা আমার কাছে।
ওই দূরে যে বের হয়ে দরজায় দাঁড়িয়ে আছে দুজন, সেই দুজনের কথা বলার একটা দৃশ্য যদি আমার চোখে লেগে যায়, সেখান থেকে একটা কবিতা হতে পারে। আমার এটার জন্য একটা ডিকশনারি শব্দ সহায় করে দরকার নেই। আমার কাছে মনে হয় যেটা খুব সহজ সরল জীবন লিখে যায় তেমন জিনিস মনে গেছে। এটা আমার ধন্যবাদ আপনাকে। আপনি খুব সংক্ষেপে উত্তর দিলেন, যার জন্য আপনাকে একটা সম্পূরক প্রশ্ন আমি করব। সেটি হচ্ছে যে এরকম কি হয় আপনার ক্ষেত্রে কখনো যে আজ আমি কবিতা লিখব বা আমি কিছুক্ষণের মধ্যে বসে যাব কবিতা লিখতে, অথবা কবিতা আপনার ভেতরে চলে আসে কখনো ঝড়ের মতো, কখনো বৃষ্টির মতো, নিশ্চয়ই কখনো দক্ষিণা বাতাসের মতো? একদম দক্ষিণা বাতাসের মতো, বৃষ্টির মতো কবিতা আসে। বৃষ্টি আসলে, যখন বৃষ্টি আসে তখন মনে হয় জানার পাশে বসে আজকে একটা কবিতা আসবেই আসবে। আবার কখনো ঘুম থেকে ঘুমের মধ্যে থেকে একটা কবিতা এসে যায়, ঘুমাতে পারি না, একসময় উঠে যেতে হয়। তাই পাশে খাতা থাকে, কি লিখি না লিখি মনে থাকে না, লাইনগুলো লিখে যায়, কিন্তু একসঙ্গে হয়ে ওঠে এবং ওই সময় রাজাটি ওটা হারিয়ে যায়, তখন লিখতে হয়। এই যন্ত্রণাটা অনেক বেশি, তখন না হলে হারিয়ে যায়, লিখতে হয়। কখনো কখনো স্পন্টেনিয়াসলি আসে, কখনো কি ওগুলো আনতে হয়, কোনো যদি কারণ কোনো পত্রিকায় দিতে বলে আনতে চাইনি, তখন তো ওই বিষয়গত বস্তুগত। তাছাড়া আমার স্পন্টেনিয়াসলি ভালো লাগে, যেটা স্বতঃস্ফূর্তভাবে আসে ওটাই সুন্দর। ধন্যবাদ আপনাকে। একটি কবিতা শুনি আপনার পাঠে। আমি মূলত ভালোবাসার কবিতা লিখি। আমি খুব ভালোবাসি, আমি বিশ্বাস করি ভালো আমার মা বলতেন ভালোবাসা সবসময়। ভালোবাসা ছাড়া আর আছে? ভালোবাসা ছাড়া আছে একদম। কিন্তু আমি আবার রাজনীতি শব্দটা আমার কাছে সেই ছোটবেলা থেকে আমি রাজনীতিটা আসলে বুঝি না, এবং এটা নিয়ে আমার একটা কবিতা আছে, আমি রাজনীতি ওটা না বুঝাই ভালো। হ্যাঁ, আমি রাজনীতি বুঝি না, কবিতাটাই ওই প্রেমের কবিতা কোনোদিন আসলে শোনাবো। আজকে মনটা ভালো নেই, আজকে ওই কবিতাটাই শোনাই। আর একটা যেহেতু বিভিন্ন অনুষ্ঠান করি, মাইক্রোফোনটা হাতে পেলে এটা বলতে ইচ্ছা করে, যাদেরকে চোখের সামনে দেখি খুব ভালোবাসে জানাতে ইচ্ছা করে। আপনারা যে এত কষ্ট করে এত ছুটির দিনে সময় আপনাদের বের করে নিয়ে আসছেন, এই সুব্রতর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই সবাইকে নিয়ে সারা কেনাটার লিখকদের নিয়ে, এটা বিশাল একটা প্রয়াস। এবং আপনারা যারা আসছেন তাদের জন্য সত্যি একটা হাততালি দিতেই হয়। আমরা সবাই মিলে একটা হাততালি দিই আপনাদেরকে। আর অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থাকবেন সবাই, ভালোবাসায় থাকবেন, প্রত্যেক ভালোবাসার মানুষকে ভালোবাসি বলবেন, কারণ কে কখন হারিয়ে যায় আমি কেউ জানি না। ঠিক আছে? আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি বুঝি না, আমি এক সাধারণ মেয়ে। সকালে ঘুম থেকে উঠি, মুখ হাত ধুয়ে পড়তে বসি, ঘরের কাজ সারি, ক্লাসে যাই, স্যারদের লেকচার শুনি, আর ঢুকে রাখি। আমি রাজনীতিতে সক্রিয় নই, তাই অফ পিরিয়ডে সেমিনারে বসি, কখনো বা কমন রুমে, কখনো বা শাহবাগের সিলোনিটায় চলে যাই গরম সিঙ্গারা খাবার লোভে। নাদেরাজি বলে ঘন ঘন হরতাল, হইচই চারিদিকে, আবার দেশটা হইল যে কি, তবু সাধারণই আমি কিছুই বলি না। মিছিলে জনরঙে চেনা অচেনা রূপ দেখি, স্লোগান শুনি, প্রতিদিন খবরের কাগজের প্রতিটা বিবরণ খুঁটে খুঁটে পড়ি, তবু রাজনীতির আমি কিছুই বুঝি না। টিএসসিতে কবি মজনুর সাথে দেখা হয়, আমাদের ডেকে প্রেমের কবিতা শোনায়, এরই ফাঁকে কিছু রাজনৈতিক খবরাখবর আমার হৃদয়ে পাশ ঘেঁষে দেয়। বললাম আমি রাজনীতির কিছুই বুঝি না, শুধু চাই মানুষের নিরাপত্তা, স্বাধীন দেশে হৃত স্বাধীনতা, মানুষের পরিশ্রমের অন্ন, বাঙালির হৃত ব্যক্তিত্ব, মনোবল। মানুষের স্বকীয়তা মূল্যবান না থাকলে আদর্শ মাতা পিতা হবে কি করে? বেচাকেনা বন্ধ হোক ব্যক্তিত্বের, বাঙালির হৃদয়ে নীরব করে সেই বিশ্বপিয়াস আগুন জ্বালা, জ্বলে যাক সব অত্যাচার অনাচার। রাজনীতি বিলীন হোক, কল্যাণ হোক মানবতার,
সব মিলিয়ে সুখী থাক নাদের আলী, প্রেমের কবিতায় ঘুরিয়ে দিক মজনু, আর নিশ্চিন্তে আজীবন ভালোবাসি আমরা। আমি সাধারণ মেয়ে অনিয়মের নিয়মগুলোকে রাজনীতি বলে কিছুতেই মানতে পারি না। আমি তাই রাজনীতি বুঝি না, আমি তাই রাজনীতি বুঝি না। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার এই কবিতার যে চরিত্রগুলো নাম আপনি উল্লেখ করলেন আপনি দেখছেন আমার চিরচেনা, এবং এবং মনে হয় এদের সাথেই আমি একসময় পথ চলেছি এবং এখনো চলছি। কবিতায় চরিত্র কেমন করে উঠানের সবুজ ঘাসে খয়ের ধান ছড়ানো শিশুটি একটি চিরন্তন চরিত্র হয়ে গেল। সেই চরিত্রকে আমরা মনে রেখেছি, সেই চরিত্রের সাথেই যেন আমরা বসবাস করি। এরকম কবিতায় অনেক চরিত্র আছে, যে চরিত্রগুলি আমাদের আশপাশে থাকে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। মনোরম একটি কবিতা। আমি এবার যাচ্ছি, না তার আগে বলিনি যে এই যে মঞ্চে আমরা 5 জন বসে আছি, আমরা 2 জন টরন্টো থেকে, রাকিব হাসান মন্ট্রিয়াল থেকে, আপনি ভ্যানকুভার থেকে এবং আপনি অটোয়া থেকে, এবং আমরা এই কানাডার বিভিন্ন প্রান্ত থেকে এসেছি আজকের এই সমাবেশে, সাহিত্য সমাবেশে। এবং এটি এককভাবে, আমি বলবো একক প্রচেষ্টা যে মানুষটি আয়োজন করেছেন তিনি হচ্ছেন সুব্রত কুমার দাস। তার নামের আগে এতগুলো বিশেষণ আছে যেটা পড়তে গেলে আমাকে কাগজ দেখে পড়তে হয়, কিন্তু আমি এতগুলো বিশেষণ আমি উল্লেখ করবো না। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি সমাবেশ, সাহিত্য সমাবেশ আয়োজন করার জন্য। সবাই আরো জোরে একটা বড় করে হাততালি। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। আমি এবার যাচ্ছি কাজী হেলালের কাছে। ছোট্ট একটি প্রশ্ন। আপনি একজন শুধু কবি নন, একজন বাচিক শিল্পীও, সেই জন্যই প্রশ্নটি করছি আপনাকে। কবিতার পাঠক না কবিতার শ্রোতা, কোনটা আপনার কাছে বেশি গ্রহণীয়? শেখর ভাই যে কাজটা করে সবসময় কঠিন কঠিন প্রশ্নগুলো আমার জন্য রেখে দেয়, কোনো অসুবিধা নেই। কঠিন প্রশ্নের জবাব আপনি দিতে পারেন, সেই অভিজ্ঞতা আমার আছে, সেই জন্যই করি। ধন্যবাদ শেখর ভাই। কবিতার পাঠক না শ্রোতা, আসলে আপনি দেহের কোন অংশটি আপনি কি বাদ দিতে পারবেন আপনার দেহ থেকে? আপনি কি প্রশ্ন করবেন? দেহের কোন অংশ কি আপনার দেহ থেকে বাদ দিতে পারবেন আপনি? এটা কি সম্ভব নাকি? এক্স্যাক্টলি। কবিতার পাঠক আমাদের প্রয়োজন, সেই সঙ্গে আমাদের প্রয়োজন শ্রোতার। আমরা বাচিক শিল্পী, একই সঙ্গে আমরা যদি কবি হই, আমি যখন একটি কবিতা লিখি সবসময় মনে করি এই কবিতাটা কে করবে, আমার কবিতাটা কার কণ্ঠে ভালো লাগবে। এটা কি শেখরি গমেজ, নাকি মাহিদুল ইসলাম, নাকি সাজিয়াপা, কি বললে ভালো শোনা যাবে? সবসময় তখন কি মাথার ভিতরে ঘুরতে থাকে। এবং সেই কবিতাটা যখন আমরা অপেক্ষা করি কোনো একদিন কেউ আমার কবিতাটা আবৃত্তি করবে, তার থেকে ভালো লাগার কিছু থাকে না। পাঠক তো অবশ্যই প্রথমে দরকার, সব পাঠক তো আর কবিতা আবৃত্তি করেন না, তবে পাঠক প্রথম, সেই সঙ্গে আমাদের প্রয়োজন শ্রোতার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। খুব গুছিয়ে সুন্দর করে আপনি বোঝালেন বিষয়টা। আপনার এই বক্তব্য আমারও বক্তব্য, এবং বিগত কয়েক দশকে আমাদের আবৃত্তি শিল্প এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে এই আবৃত্তির কারণেই এখন অনেকেই কিন্তু কবিতা শোনার পাশাপাশি পড়ে। তো সুতরাং আমরা যেমন পাঠকও পাচ্ছি, সেই সাথে আমরা শ্রোতাও পাচ্ছি। হ্যাঁ, কবিতার এই জায়গাটা সেখানে আপনি স্বীকার করবেন যে আমাদের আবৃত্তির এই শিল্পটা, এটা
আস্তে আস্তে মানুষ অনেক বেশি গ্রহণ করছে, আগে সেই পরিমাণ ছিল না। কেউ কেউ আবৃত্তি করলে বলা হতো আচ্ছা শেফালি গোমেজ আবৃত্তি করে, কাজী হেলালের কিছু কবিতা শুনেছি, রাকিব ভাইয়ের কবিতা শোনা যায়, কিন্তু এইটা খুব অল্প পরিসরে ছিল। এখন এটা বাড়ছে, মানুষ এটাকে গ্রহণ করছে। গানের পাশাপাশি গান যেরকম মানুষ হৃদয়ে ধারণ করে, এখন কবিতাও ওইভাবে ধারণ করে। সুতরাং এটার মূল্য আরো বাড়ছে। আমি বিশ্বাস করি উত্তরোত্তর এটি বৃদ্ধি পাবে। ধন্যবাদ হিলাল ভাই। এখন একটি কবিতা শুনি আপনার। আমি কি করতে থেকে রাখি না, যেখান থেকেই পারেন, যেখানে আমি এখানে যদি আপনার ভালো লাগে অবশ্যই করবেন। প্লিজ। আমার কাছে মনে হলো বাংলাদেশের এই প্রেক্ষাপটের কথা চিন্তা করলে এই কবিতাটা আমি পড়তে পারি। কবিতার নাম ফাঁসির মঞ্চে সাথী হৃৎপিণ্ড। আমি 3 যুবকের কথা জানি, যাদের চোখে বৈশাখী ঝড়ের তাণ্ডব ছিল। আমি 3 প্রেমিকের কথা জানি, যাদের বুকে ছিল শরতের মেঘ আর ছিল বসন্তের বসত বাড়ি। আমি 3 স্বর্ণগর্ভা মায়ের কথা জানি, যাদের সন্তানেরা দ্রবীর আগুনে হীরক জ্যোতি হয়েছিল। আমি 3 সূর্য সন্তানের কথা জানি, আমি 3 বিপ্লবীর কথা জানি, আমি 3 যোদ্ধার কথা জানি, যারা আমাদের মুক্তির জন্য বিপ্লবের তলোয়ার করেছিল প্রধান। কালো পাথরে ভাবনার ঘাত প্রতিঘাতে আগুন জ্বেলেছিল, যারা আমাদের জন্য নদীতে অবাধ সাঁতারের কথা ভেবেছিল, উন্মুক্ত আকাশে ইচ্ছে ঘুরি ঘুরিয়েছিল। এই যোদ্ধারাই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখিয়েছিল। এই যোদ্ধারা আমাদের সাহস জুগিয়েছিল, স্বপ্ন অতিক্রমে স্বপ্ন দেখিয়েছিল। এই সেই 3 বিপ্লবী, যারা স্বাধীন দেশের জন্য বেঁধেছিল গান, শিশির পড়া শব্দে পাখির নীড়ে যোদ্ধার শান্ত তীরে। এই সেই 3 বিপ্লবী, যারা শুদ্ধ বিশ্বাসের অস্ত্রে ধার দিয়ে রাজ শক্তিকে সম্মুখ সমরে নিয়ে এসেছিল। এই সেই 3 বিপ্লবী, যারা প্রেমিকার চোখের জল উৎসর্গ করেছিল তাদের জীবন। এই সেই 3 শিল্পী, যারা স্বাধীন ভাস্কর্য গড়বে বলে প্রতিজ্ঞা করেছিল। সেই প্রতিজ্ঞায় বিদ্রোহের গান গেয়েছিল। এরা সেই বিপ্লবী, যারা জাতিকে স্বাধীনতার মন্ত্রে জাগিয়ে তুলেছিল। এরা সেই বিপ্লবী, যারা শোষকের জন্য রক্তাক্ত দুর্যোগ ডেকে এনেছিল। এই সেই 3 বিপ্লবী, যারা অকুতোভয় এবং দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল, যারা হাসি মুখে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমি বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের কথা বলছি, যারা শুধু স্বাধীন ভারতবর্ষ নয়, সমগ্র মানব জাতির সার্বভৌমত্বের কথা ভেবেছিল, যারা সমতার কথা ভেবেছিল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। চমৎকার কবিতা, আমাদের ধমনীতে ঝড় তোলার মতো একটি কবিতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আমাদের এই কাব্য আড্ডা প্রায় শেষের দিকে, আর 10 মিনিট সময় আমার কাছে আছে। আপনাদের মধ্য থেকে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান আমাদের এই 4 কবিকে, আপনারা প্রশ্ন করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। আর না থাকলে আমি সমাপ্তি টানব। একটি প্রশ্ন আছে, আপনি এখানে চলে আসুন প্লিজ প্লিজ। উপরে আসো, উপরে আসো।
এই সুদীপ সমস্যা আমার এই প্রশ্নটা দুঃসাহসের মতো মনে হয়। ছোটখাটো কিছু লিখি বা কবিতার ব্যাকরণ আমি জানি না। আমার কাছে মনে হয় আমার প্রাণের উৎস থেকে যেটা আসে, ভিতর থেকে আসে, এবং এর মধ্যে যখন বক্তব্য থাকে, মানুষের আবেগে দোয়া দিতে পারে অথবা ভালোবাসার কথা বলে, সেটাই কবিতা। আমার যে মূল প্রশ্ন সেটা হচ্ছে কবিতা লিখতে গেলে কবিতার ব্যাকরণ জানা খুব জরুরি, কারণ আমি নিজের কবিতার ব্যাকরণ জানি না। সুতরাং আমার বলে কোনো কবিতা হয় কিনা আমি ঠিক বলতে পারছি না। কাকে করছেন প্রশ্নটা? যে কোনো জনকে বলা আচ্ছা আচ্ছা, আপনারা যে কোনো একজন যদি উত্তর দেন, আমার মনে হয় কি রাকিব ভাই মিটি মিটি হাসছেন, দেখি রাকিব ভাই কি বলেন। আপনার নাম বলেননি, আপনাকে অনেক ধন্যবাদ প্রস্তুতি করার জন্য, একটি চমৎকার প্রশ্ন। এবং এই প্রশ্ন আমাদেরও একসময় মনের ভিতরে ছিল যে কবিতা লিখতে গেলে ছন্দ, ব্যাকরণ, প্রতীকী, চিত্রকল্প, এই সব কিছু ব্যবহার আমাদের জানতে হবে কিনা। এটা দুই রকম ব্যাখ্যা আছে। যারা সাহিত্যের ছাত্র, যারা পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয়, কিংবা এখানে যারা ক্রিয়েটিভ লিটারেচার নিয়ে পড়াশোনা করেন, তাদের কাছে কিন্তু এটার ব্যাখ্যা হচ্ছে হ্যাঁ জানতে হয়, টেকনিক্যাল বিষয়গুলো জানতে হয়। কিন্তু আমাদের দেশে যুগ যুগ ধরে যারা চারণ কবি নামে যাদেরকে আমরা চিনি, তারা কিন্তু এটা নিজের কাছ থেকেই শিখেছেন, সশস্ত্র দ্বারা। তারা প্রকৃতির কাছ থেকে শিখেছেন, জলের স্রোতের কাছে শিখেছেন ছন্দ কি, পাতা পড়া কাছ থেকে পাতা পড়ার সাথে শিখেছেন ছন্দ কি, তারপরে রঙের বিন্যাস থেকে শিখেছেন চিত্রকল্পের কিভাবে বদল হয়। তো বিষয়টি এইরকম। এখনকার যুগে কিছুটা শেখা বোধহয় জরুরি। একটা সময় যখন আমাদের বইয়ের অভাব ছিল, পত্রিকার অভাব ছিল, কবিতা পড়ার অভাব ছিল, তখন হয়তো আমরা প্রকৃতির কাছে শিখতাম, আমরা নিজের কাছে শিখতাম। কিন্তু এখনো স্বশিক্ষিত কবি আমাদের কাছে আছেন। আমরা এখনো দেখি যে বাংলাদেশে আমাদের অনেক শিল্পী কবি আছেন। সুতরাং এই প্রশ্নের উত্তর হয় প্রয়োজন আছে কিংবা নেই, এটা বলা আসলেই মুশকিল। এটা যার যার ব্যক্তিগত পর্যায়ে এটা গড়ে নেন, এটা গড়ে ওঠে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা কথা বলবো, আমাদের ভাই আর কিছুটা সময় আছে, আপনাদের কেউ যদি প্রশ্ন করতে চান করতে পারেন, কিন্তু শেষাবধি আমরা শেফালি গঞ্জের কাছে তার একটি কবিতা শুনতে চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাকিব ভাই, আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন তার প্রশ্নের। আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। 1 মিনিট প্লিজ। আর 10 মিনিট সময় আমাদের আছে। অবশ্যই আপনাদের প্রশ্নের জবাব আমরা দিতে চেষ্টা করব। কে আগে হাত তুললেন? উনি আগে হাত তুলেছেন। আপনি এখানে চলে আসুন প্লিজ। আমরা শুনতে পাচ্ছি না তো আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। কবিতা বিষয়ে আমরা শুনছিলাম, কিন্তু একটা প্রশ্ন যে কবিতা শুনতে গেলে বা জানতে গেলে ব্যাকরণ জানা দরকার কিনা, সেটা বললেন যে হয়তো জানা দরকার। আমি যখন রবীন্দ্রনাথ, নজরুল বা অন্যদের পড়ি বা বিষ্ণুদেব পর্যন্ত আমার মাথাতে যায়, আর পরবর্তীতে অনেক কবিতা আমার মাথাতে ঢুকে না। সেটা হয়তো আমার না জানার কারণ হতে পারে। কিন্তু এখন দেখছি যে কবিতার ট্রেন্ড করে উঠছে যে কবিতা যত দুর্বোধ্য হবে কবি তত নাম হবে। কিন্তু সেই কবিতা পাবলিক বুঝলো আর না বুঝলো সে কোনো ম্যাটার নেই, এরকম একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। তা আমি মনে করি যে জীবনানন্দ দাশ বা রবীন্দ্রনাথ, নজরুল এই সবাই মোটামুটি বুঝে। আর ধরেন বিষ্ণুদেব বা অন্যদেরকে একটু বোঝা কঠিন। সুধীন্দ্রনাথ তাদেরকে একটু বোঝা কঠিন, একটু জানা দরকার। কিন্তু ব্যাকরণটা যদি সবার জন্য সহজ হয়, সেই প্রশ্নটা আপনাদের কাছে আমার, এবং কবিতার দুর্বোধ্যতা নিয়ে আপনারা কিছু বলবেন কিনা? এই প্রশ্নটি আমার ছিল আসলে আমাদের সাজিয়াপার কাছে। তো দুর্বোধ্যতার দোষে দুষ্ট হয়েছে জীবনানন্দ হয়েছে একটা সময়, যে তার কবিতা বোঝা যায় না। তার একটি কবিতা আছে, জীবনানন্দের একটি কবিতা আছে ক্যাম্পে, কবিতার নাম। এই কবিতার মধ্যে তিনি এই যে হরিণকে টোপ হিসেবে ব্যবহার করার কথা বলেছেন। ঘাই হরিণ, ঘাই শব্দটা হচ্ছে একটি অসমীয়া শব্দ এবং এটার অর্থ হচ্ছে টোপ।
তো এই ঘাই হরিণীর কথা বলেছেন এবং সজনীকান্ত দাস শনিবারের চিঠিতে এই কবিতাটিকে যৌনতার দোষে দুষ্ট কবিতা বলে অভিহিত করেছিলেন। এই কবিতাটি আমরা এখন পড়ি, কারণ ওই সময় তাদের কাছে দুর্বোধ্য মনে হয়েছে কবিতাটি, সেই জন্যই কবিতাটি এরকম ভুল ব্যাখ্যা হয়েছে। কিন্তু এখন কবিতাটি পড়লে আমরা বুঝতে পারি যে আসলে ওই টোপটা হচ্ছে আমাদের লালসা, আমাদের লোভ। তো দুর্বোধ্যতা আসলে বিষয়টা একটু আপেক্ষিক বিষয় এবং একটু জটিল। তবে কিছু কিছু কবির যে কবিতা, আমি একজন কবিকে জানি, তিনি কবিতা লিখতে গেলে অভিধান খুঁজেন যে সহজ শব্দের কঠিন শব্দ কোনটা, তিনি সেটা ব্যবহার করেন। তো এরকম আছে দুর্বোধ্যতার দোষে দুষ্ট কবিতা এখন আমরা প্রায় দেখতে পাচ্ছি। দর্শক, আমাদের যে পাঠকরা তাতে কিছুটা বিভ্রান্ত এবং কি বলবো দিশেহারাও বলা যায় কবিতাগুলোর কারণে। হ্যাঁ, সুজিত কুসুম পাল, আমি তো আপনাদের হয়ে উত্তর দিয়ে দিলাম, মাইন্ড করলেন না তো আপনারা? তবে শেখর ভাই, আমি একটু দ্বিমত পোষণ করছি। সব কবি কিন্তু এই কাজগুলো করছে না, যে জেনে শুনে কাজগুলো করছে। সেই জন্যই বললাম কোনো সব কবিকে কিন্তু বলা হয় না। আমরা এখানে যারা বসে আছি মনে হয় খুব সহজ সরল ভাষায় আপনাদের কবিতা শুনলাম, আপনাদের কবিতার সঙ্গে আমাদের পরিচয় আছে। আপনারা কেউই তো দুর্বোধ্যতার দোষে দুষ্ট কবি নয়। থ্যাংক ইউ। সুজিত কুসুম পাল, প্লিজ। আর 5 মিনিট সময় আছে আমাদের হাতে। শুনেছি এবং জেনেছি ব্যথা প্রশমিত হয়, বেদনা প্রবাহিত হয়। আজকে যারা কবিরা এখানে আছেন বাংলাদেশের প্রেক্ষাপটে, আজকে আপনারা ব্যথা প্রশমিত করার জন্য কবিতা লিখবেন নাকি বেদনাকে প্রবাহিত করার জন্য কবিতা লিখবেন? ধন্যবাদ। কে উত্তর দিতে চাচ্ছে? সাজিয়া, মহুয়া, কারণ রাকিব ভাই এবং আমাদের হেলাল ভাই অলরেডি উত্তর দিয়েছেন। আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি এই মাইকটা কে বলে হবে? আসলে বিষয় মানে সাম্প্রতিক ঘটনা নিয়ে সবসময় একটা কবিতা হয় না, আমরা সবসময় নানা যুদ্ধের মধ্যে দিয়ে জীবন যায়, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যায় এবং কবিতা তো সেখান থেকেই উৎপত্তি হয়। আর সাম্প্রতিক ঘটনাবলীর কথা যদি বলেন, নিশ্চয়ই নানাভাবে আসবে, আজকে হলেও আসবে, কালকে হলেও আসবে, অবশ্যই আসবে এবং এগুলোই তো ইতিহাস হয়ে যাবে। কবিতা তো শুধু কবিতা না, কবিতা তো ইতিহাসও। তো এইভাবেই থাকবে এবং আসবে এবং আমরা কখনোই চাইবো না যে এই ব্যথাগুলো দীর্ঘায়িত হোক। ব্যথা কখনোই দীর্ঘায়িত হোক সেটা চাবো না। আমরা চাইবো অবশ্যই সহিংসতা বন্ধ হবে, সব কিছু সমাধান হবে এবং ভালোভাবে হবে, এটাই আমাদের ইচ্ছা। বেদনা প্রশমিত হবে। বেদনা আসলে এই শূন্যতা, এই বেদনা যেগুলো যাদের সন্তান হারিয়েছে তাদের বেদনা কোনোদিনও প্রশমিত হবে না, কোনোদিন কোনো ব্যথা এগুলো কখনো ভরে না, যার যায় সেই জানে। সো আমরা চেষ্টা করবো আর নতুন করে কোনো কিছু হবে না। আর কবিতা সৃষ্টিশীলতায় চিরকাল ছিল, থাকবে। বিষয়ভিত্তিক হতে পারে, কোনো একটা দিনকে কেন্দ্র করে, একটা ঘটনাকে, একটা সময়কে, একটা মুহূর্তকে নিয়ে কবিতা হতে পারে। এটা তো নিজের ভিতর থেকে, আপনি যে বলছিলাম গতিশীলতা বা স্পন্টিনিটি, ভিতর থেকে স্বতঃস্ফূর্তভাবে এটা আসবে। আপনি কিছু বলেন? কবিতার যে কোনো সাহিত্যই আসলে সময়কে ধারণ করে। আর কবিতায় থাকে বিদ্রোহ, প্রেম, যেমন ভালোবাসার বিষয় থাকে তেমনি থাকে ঘাতকতা বা নাশকতার বিষয়গুলো। যে বিষয়টা হচ্ছে কবি কিন্তু রক্তাক্ত হন এবং এই দিক থেকে যদি বলি তাহলে বলবো যে রক্তাক্ত বা বিক্ষত হওয়া, সেটা আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটা হচ্ছে পেইন ভার্সেস ট্রমা। সো বেদনা প্রবাহিত হয় আর ব্যথাটা পেইন কিলার দিয়ে প্রশমিত হয়। সো হুইচ ওয়ান ইউ উইল ডু?
থ্যাংক ইউ। কবিরা রক্তাক্ত হন, ক্ষতবিক্ষত হন, সেখান থেকে যে সৃষ্টিটা করেন সেটা আসলে অন্যদের বেদনাকে প্রশমিত করার জন্য। আমার কাছে এটাই মনে হয় যে কবি যে কষ্টটা পাচ্ছেন বা তার ভিতর থেকে যে শব্দগুলো উঠে আসছে সেটা অন্যের বেদনাকে, যন্ত্রণাকে যেন প্রশমন করে, সেজন্যই কবি লিখেন। ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের জবাব আপনি পেয়েছেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাদের অংশগ্রহণের জন্য। আমি আরেকটি কথা বলতে চাচ্ছি, আজকে একটি বিশেষ সংখ্যা বেরিয়েছে বাংলা মেইলে, যেখানে আপনারা অনেক প্রবন্ধ দেখবেন, ক্যানাডা বিষয়ক প্রবন্ধ। আমাদের অনেক প্রথিতযশা অনেক লেখক লেখিকা সেখানে লিখেছেন। আপনারা আশা করি পড়বেন সংখ্যাটি। এই সংখ্যাটি, বিশেষ সংখ্যাটি বের করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম মিন্টুকে। আমাদের আর এক মিনিট আছে। আপনি আমাকে রাকিব ভাই কবিতা পড়তে বলেছেন। আজকের এরকম একটা পরিস্থিতিতে আমি আসলে কবিতা, যে মুখস্থ কবিতা সেটাও মনে রাখতে পারছি না, যার জন্য আমি একটু দেখি করতে চেষ্টা করব। আমার অত্যন্ত প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের আনন্দ ভৈরবী। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখালে ছেলে, কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল, এখনো বর্ষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ছুটি? সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি? সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এই হৃদয়পুর? সে কি জানিত না আমি তারে যত জানি আনুখ সমুদ্র। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ কাজী হেলাল, ধন্যবাদ রাকিব হাসান, ধন্যবাদ মহুয়া আপা, ধন্যবাদ সাজি আপা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে আগে আমি কখনো দেখিনি বা কথাও হয়নি, কিন্তু আজ থেকে আমরা আপনজন হয়ে গেলাম। আর এই দুজনটা আসলে আমার হৃদয়ের মানুষ, হৃদয়ের কাছাকাছি থাকেন। আপনারাও আমার হৃদয়ের কাছাকাছি থাকবেন সবসময়, এবং আমাকে অনুগ্রহ করে আপনাদের হৃদয়ের কাছাকাছি রাখবেন। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় দর্শক শ্রোতা। এই ছিল আমাদের কার্যক্রম।